রাজামশাই সোনার আতা গুনে দেখলেন যে একটি আতা কম। তিনি তার বড় ছেলেকে ডেকে পাঠালেন। বড় ছেলে প্রথম রাত্রে আতা গাছ পাহারা দিতে বসলেন, কিন্তু সে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ল। আরও একটি সোনার আতা চুরি হয়ে গেল। পরের দিন রাজামশাই মেজ ছেলেকে আতা গাছ পাহারা দিতে বললেন। মেজ ছেলে আতা গাছ পাহারা দিতে বসল, কিন্তু রাত্রেবেলা তিনি ঘুমিয়ে পড়লেন। পরের দিন আর একটি আতা চুরি হয়ে গেল। রাজামশাই চিন্তিত হয়ে পড়লেন। তখন ছোট ছেলে বলল যে তিনি আতা গাছ পাহারা দেবেন। প্রথমে রাজামশাই রাজি হচ্ছিল না, শেষমেশ রাজামশাই রাজি হলেন। ছোট ছেলে আতা গাছ পাহারা দিতে বসল। রাত্রে একটি তোতা পাখি আতা নিয়ে উড়ে যাচ্ছিল। ছোট ছেলে সেই পাখিকে তীর মারল। সেই পাখির একটি পালক খসে পড়ল। রাজামশাই জানতে পারলেন এই পাখিটা অনেক মূল্যবান। তখন তার বড় ছেলে পাখি খোঁজার জন্য রওনা দিল, কিন্তু তিনি সরাইখানার আনন্দে মজে গেল। কিছুদিন পরে মেজ ছেলে পাখিটিকে খুঁজতে গেল। তিনিও আনন্দে মেতে গেলেন। তার কিছুদিন পরে রাজামশাইয়ের ছোট ছেলে রাজামাসের কাছ থেকে অনুমতি নিয়ে দুই দাদা ও পাখির খোঁজে বার হলো। রাস্তায় শিয়ালকে বন্ধু বানালেন। তারপরে সেই পাখির দেশে এসে পৌঁছলো। পাখি নিতে গিয়ে পাখির রাজার হাতে ধরা পড়ে গেল। পরে পাখির রাজার আনেসে ঘোড়ার দেশে গেল ঘোড়া আনতে, কিন্তু ঘোড়ার দেশের রাজার হাতে ধরা পড়ে গেল। ঘোড়ার দেশের রাজা বলল ভরতপুরের রাজকন্যাকে নিয়ে আসতে, তারপরে তিনি ঘোড়া দেবেন, আর যদি রাজকন্যাকে আনতে না পারে তাহলে তার মৃত্যুদণ্ড হবে। রাজকুমার চিন্তায় পড়ে গেল। এইবারে মনে হচ্ছে আমার প্রাণটি যাবে। আমি নিজেই নিজের বিপদ রেখে আনলাম গো। এই যে বন্ধু, মাথা হেঁট করে কোথায় যাচ্ছ? তুমি বন্ধু, তুমি জানো না কি বিপদ হয়েছে? আমি তোমার কথা শুনিনি, তাই আমাকে এখন ভরতপুরের রাজার মেয়েকে এনে দিতে হবে, না হলে আমার মৃত্যুদণ্ড। আমি তো তোমার বন্ধু, তোমাকে কি ছেড়ে দিয়ে আমি যেতে পারি? কিন্তু তুমি দেখছি কিছুতেই আমাকে তোমার প্রাণ বাঁচাতে দেবে না। আর যেন এমনটি না হয়, আমার কথা না শুনলে তোমার কিন্তু ভারী বিপদ হবে। আমার কথা মনে থাকে যেন। আমার ভুল হয়ে গেছে বন্ধু, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এখন চলো, এই সোজা পথ ধরে আমাদের যেতে হবে। সন্ধ্যার আগে আমাদের ভরতপুরে পৌঁছাতে হবে। রাজার বাড়ির বাগানে গিয়ে তুমি লুকিয়ে থাকবে। তারপর যখন রাত দুপুরে রাজার মেয়ে স্নান করতে আসবে, ঠিক সেই সময় তিনি তোমাকে নমস্কার করার আগেই তুমি তাকে নমস্কার করে ফেলবে। তাহলে তিনি তোমার কথায় বাধ্য হয়ে যাবে। তুমি যেখানে নিয়ে যাবে সে সেখানেই চলে যাবে। এ তো সহজ উপায় বন্ধু। সহজ? তবে একটি কঠিন কাজও বাকি। খবরদার, তাকে কিছুতেই তার বাবার সঙ্গে দেখা করতে ছেড়ে দিও না। হাজার হাতে পায়ে ধরলেও তাকে ছেড়ে দেবে না। মনে থাকবে তো? থাকবে বন্ধু, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারপরে শিয়াল ছোট রাজপুত্রকে পথ দেখিয়ে নিয়ে চলল। হাজার হাজার মাইল পার হয়ে ভরতপুরে যেতে হয়, কিন্তু তারা এমনই জোরে চলল যে দেখতে দেখতে রাজকুমারকে সেই দেশের রাজার বাগানে এনে উপস্থিত করল। বন্ধু, ওই পুকুর ঘাটের কাছে যে বড় গাছটা আছে, ওই গাছের আড়ালে তুমি লুকিয়ে থাকো। সাবধান, কেউ যেন তোমাকে দেখতে না পায়। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। ছোট পুত্র গাছের আড়ালে লুকিয়ে রইলেন। দুপুর রাতে রাজকন্যা স্নান করতে এলেন। তিনি কোনো কিছু না জেনেই পুকুরের দিকে এগিয়ে গেলেন। ছোট পুত্র হঠাৎ আড়াল থেকে বেরিয়ে এলেন এবং দ্রুত রাজকন্যাকে নমস্কার করলেন। রাজকুমারী, আমার প্রণাম নিন। এ কি? আপনি এত রাতে এখানে কিভাবে এলেন? আমি দূর দেশ থেকে এসেছি, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে তোমাকে। আপনার সঙ্গে? এখনই? আচ্ছা, একটু দাঁড়ান, আমি অন্তত একবার বাবার সঙ্গে দেখা করে আসি। তাকে না জানিয়ে তো। না, আর দেখা করার সময় নেই। এক মুহূর্ত দেরি করা চলবে না। এক্ষুনি আমার হাত ধরুন আর এখান থেকে চলুন। দোহাই আপনার, দয়া করে একবার যেতে দিন। আমার বাবা, তিনি জানতে পারলে খুব দুঃখ পাবেন। না, আমি আপনাকে নিতে এসেছি, আর আপনাকে সঙ্গে না নিয়ে আমি এখান থেকে যাব না। আমাকে যেতে দিন, আপনি খুব নিষ্ঠুর। ছোট পুত্র রাজকন্যার কান্না দেখে মাথা ঠিক রাখতে না পেরে, আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসবেন। ছুটি পেয়েই রাজকন্যা দৌড়ে অন্তঃপুরে গেলেন। দ্রুত রাজকন্যা রাজাকে এসে সব বললেন। বাবা, বাগানে এক অচেনা রাজকুমার লুকিয়ে আছে। সে আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইছিল। আমি কোনো রকমে এখানে পালিয়ে এসেছি। সেই রাজকুমার ওইখানেই লুকিয়ে আছে। কি? এত বড় আস্পর্ধা! সিপাহী, যাও, ওকে এক্ষুনি ধরে নিয়ে কারাগারে বন্দি করে রাখো। কাল সকালে ওর বিচার হবে। রাজকুমার, এখন এখান থেকে আমার সঙ্গে চলুন। রাজামশাই আপনাকে ডেকেছেন। তারপরে তারা রাজপুত্রকে একটি ঘরে বন্দি করে দিলেন।
সারা রাত এই ঘরে বন্ধ থাকো, কাল সকালেই রাজামশাই আপনার বিচার করবেন। ছোট রাজকুমারকে একটি ঘরে বন্দি করে রাখা হলো। উফ, কি যে ভুল করলাম, শিয়ালের কথা না শুনে কেন যে ওকে কাঁদতে দেখে ছেড়ে দিলাম, কি জানি কাল কি হবে। পরের দিন ছোট রাজকুমারকে বিচার সভায় আনা হলো। যুবক, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি হলো তোমাকে শুলে চড়ানো। তবে আমি তোমাকে একটা সুযোগ দেব। মহারাজ, কি সেই সুযোগ? আমার বাড়ির দক্ষিণে ওই যে প্রকাণ্ড পাহাড় দেখছো, সেটি আমার বাড়ির সমস্ত হাওয়া আটক করে রেখেছে। তুমি যদি 8 দিনের মধ্যে ওই পাহাড়টিকে ভেঙে সমান করে দিতে পারো, তবে শুধু তোমার মুক্তিই নয়, আমি আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেব। 8 দিন? এত বড় পাহাড়? এটাই তোমার পরীক্ষা। যাও, কাল সূর্য ওঠার আগেই তোমার কাজ শুরু করো। তোমার ভাগ্য এখন ওই পাহাড়ের উপর নির্ভর করছে। রাজকুমার একটা শাবল হাতে নিয়ে পাহাড়ে খোঁচা দিতে শুরু করলো। 7 দিন ধরে সে একটানা কাজ করছে। 7ম দিনের সন্ধে। রাজকুমার ক্লান্ত, হতাশ। হায়, 7টা দিন, সকাল থেকে সন্ধে, আবার সারা রাত একটানা মাটি খুঁড়েও পাহাড়ের লক্ষ্য ভাগের একটা ভাগও ভাঙা গেল না। এ কি করে সম্ভব? একজন মানুষের পক্ষে 8 দিনে এই পাহাড়টা ভাঙা কি আদৌ সম্ভব? না, আমার দ্বারা আর হবে না। সে হতাশ হয়ে শাবলটা ছুঁড়ে ফেলে দিল এবং মাটিতে বসে পড়ল। রাজকুমার যখন চুপ করে বসে আছে, ঠিক তখনই তার শিয়াল বন্ধু এসে হাজির হলো। আরে বন্ধু, কি হয়েছে? এখানে চুপচাপ বসে আছো কেন? বন্ধু, তুমি এসেছো? আমি তো চলেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একবার মনে হলো যাই দেখে আসি বন্ধু কি করছে, তাই এলাম। আর এসে তো দেখছি ভালোই হয়েছে। কি ব্যাপার বন্ধু? আর বলো না বন্ধু, এই দেখো, রাজামশাই আমাকে এই প্রকাণ্ড পাহাড় 8 দিনের মধ্যে ভাঙতে বলেছেন। 7 দিন ধরে মাটি খুঁড়ে খুঁড়ে লক্ষ্য ভাগের একটা ভাগও ভাঙতে পারলাম না। আর এই এত বড় পাহাড় ভাঙা কি কোনো মানুষের কর্ম? আমি হাল ছেড়ে দিয়েছি বন্ধু, আমার দ্বারা আর হবে না। ওহ, এই ব্যাপার? তুমি শুধু শুধুই চিন্তা করছো। বন্ধু থাকতে তোমার কিসের চিন্তা? তুমি কি করতে পারবে বন্ধু? এখন তুমি যাও, নিশ্চিন্তে গিয়ে ঘুমাও। আমি সব ঠিক করে দিচ্ছি। কাল সকালে উঠে এসে দেখবে তোমার কাজ হয়ে গেছে। ঠিক আছে বন্ধু। পরের দিন সকালে রাজকুমার ঘুম থেকে উঠে দেখে রাজার বাড়ির দক্ষিণে প্রকাণ্ড পাহাড়ের কোনো চিহ্ন নেই। সেখানে বিশাল এক মাঠ ধু ধু করছে। সে দ্রুত রাজার কাছে গেল। মহারাজ, আমি আপনার কাজ সম্পন্ন করেছি। অবিশ্বাস্য, অবিশ্বাস্য রাজকুমার, তুমি সত্যিই প্রমাণ করেছো যে তুমি এক অসাধারণ বীর। এ কাজ কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। মহারাজ, শুধুমাত্র আপনার আদেশই আমি পালন করেছি। এখন আমি আমার কথা রাখছি। এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এসো। রাজা তার কন্যাকে রাজকুমারের হাতে তুলে দিলেন। তুমি আমার কন্যার যোগ্য পাত্র বাবা। তোমাদের দুজনকে আমি আশীর্বাদ করি, তোমরা সুখে শান্তিতে থাকো। মহারাজ, আপনার এই আতিথেয়তার জন্যে আমি চিরকৃতজ্ঞ। এখন তাহলে আমাকে বিদায় দিন। ছোট রাজকুমার রাজকন্যাকে নিয়ে চলতে শুরু করলো। পথে আবার শিয়াল বন্ধুর সঙ্গে দেখা। ওহে বন্ধু, বন্ধু, রাজপুত্র, দাঁড়াও দাঁড়াও। আরে বন্ধু, তুমি? এত দূর হেঁটে হেঁটে এলাম, কই তোমাকে তো দেখতে পেলাম না। আমি দূর থেকেই তোমাদের দেখেছি, আর মনে মনে ভাবছি, উফ, কত কষ্ট করে তোমরা হেঁটে যাচ্ছ। শোনো বন্ধু, তোমরা আমার পিঠে চড়ো, তাহলে শিগগিরই তোমাদের আমি গন্তব্যস্থানে পৌঁছে দেব। তোমার পিঠে? বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আর শোনো, রাজকন্যা তো তোমারই, কিন্তু একটা কথা মনে রেখো, ওই যে ঘোড়াটি, ওই ঘোড়াটিও রাজকন্যার। ওটা তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ঘোড়া? কিন্তু কি করে নেব? সে তো অন্য রাজার সম্পত্তি। আমি তোমাকে সোনার ঘোড়ার দেশে পৌঁছে দিচ্ছি। তুমি রাজার মেয়েকে সেখানকার রাজার কাছে নিয়ে গেলে তিনি অত্যন্ত খুশি হবেন, আর তক্ষুনি তোমাকে ওই ঘোড়াটি দিয়ে দেবে। তারপর আমার বুদ্ধিটা মন দিয়ে শোনো। তুমি আগে ওই ঘোড়ার পিঠে উঠে বসবে, তারপর সকলের কাছ থেকে বিদায় নেবে। বেশ বেশ, তারপর? আর এই রাজকন্যার কাছে বিদায় নেওয়ার সময় একে হাত ধরে ঘোড়ায় টেনে নেবে, আর সাথে সাথে ঘোড়া ছুটিয়ে দেব, তাই তো বন্ধু? তখন আর কেউ তো আমাকে আটকাতেই পারবে না।
বাহ, তুমি খুব দারুণ বুদ্ধি দিয়েছো বন্ধু। এবার চলো তবে। এই রকম যুক্তি এঁটে তারা সোনার ঘোড়ার দেশে গেল। আহ, আমার রাজকন্যার জন্যে কত কষ্ট করে যে তোমরা এলে। এসো এসো এসো, তোমরা বিশ্রাম করো। মন্ত্রী, রাজকুমারের আতিথেয়তার যেন কোনো ত্রুটি না হয়। আর হ্যাঁ, আমাদের সেই সোনার ঘোড়াটিকে নিয়ে এসো। রাজকুমারকে আমি এক্ষুনি উপহার দেব। জি আজ্ঞে মহারাজ। শিয়াল বন্ধু বুদ্ধিটা দারুণ দিয়েছে। মহারাজ, আমি এখন বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমাকে অনেক দূরে যেতে হবে। আমাকে এখন বিদায় দিন। এত তাড়াতাড়ি? ঠিক আছে, সাবধানে যেও রাজকুমার। বিদায় বিদায় রাজকন্যা, বিদায়। সবাইকে আমার বিদায়। ঘোড়ায় চড়ে সে সকলের কাছে বিদায় নিতে লাগলো। যেই সে রাজকন্যার কাছে এসেছে, অমনি তাকে হাত ধরে টেনে ঘোড়ায় তুলে সেখান থেকে চম্পট। বন্ধু, রাজকন্যা আর ঘোড়া দুজনকে নিয়ে আমি চলে এসেছি। এখন চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। বন্ধু রাজকুমার, আমরা এসে গেছি সোনার পাখির দেশে। তুমি এবার ঘোড়া নিয়ে সোজা রাজবাড়ির দিকে যাও। তুমি ঠিক বলছো, আমার কি সোজা ঘোড়া নিয়ে ভিতরে যাওয়া উচিত? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, ওরা তোমাকে পাখিটি দিলেও তুমি এক মুহূর্তেও ঘোড়ার পিঠ থেকে নামবে না। ঘোড়ার পিঠে বসেই ওই পাখিটি তুমি নেবে, আর সাথে সাথেই ঘোড়া ছুটিয়ে চলে আসবে। ঠিক আছে বন্ধু, তাহলে তুমি আর রাজকন্যা এখানেই থাকো। আমি এখন রাজবাড়ির দিকে যাই। রাজকুমার, সাবধানে থেকো। তোমরা চিন্তা করো না, এই রাজকন্যাকে তোমার কাছেই রাখলাম শিয়াল বন্ধু। আমি পাখি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। ছোট রাজকুমার ঘোড়া নিয়ে দ্রুত রাজবাড়ির দিকে চলে গেলেন। এসো এসো বীর রাজকুমার, তুমি তোমার সাহস আর সততা দেখিয়ে প্রমাণ করেছো তুমি সত্যি সত্যি অমূল্য ধন পাওয়ার যোগ্য। এই নাও তোমার সোনার পাখি। ধন্যবাদ মহারাজ। পাখি হাতে পাওয়ার সাথে সাথেই রাজকুমার ঘোড়ার রাশ টেনে উল্টো পথে বিদ্যুতের গতিতে ঘোড়া ছুটিয়ে দিলেন। এ কি রাজকুমার, এ কি করলে তুমি? মহারাজ, এ তো পাখি চুরি করে নিয়ে পালিয়ে গেল, আমাদের দিকে ফিরেও তাকালো না। তারপরে ছোট রাজকুমার শিয়াল বন্ধু ও রাজকন্যার কাছে এসে দাঁড়ালো। বাহ বন্ধু, ঠিক যেমন বলেছিলাম ঠিক তেমনটাই করেছো। কি চমৎকার বুদ্ধি তোমার। সবটাই তো তোমার পরিকল্পনা বন্ধু। তোমাকে ধন্যবাদ জানাবার আমার কোনো ভাষা নেই। বন্ধু, আমি তোমার এত কাজ করে দিলাম, তুমি কি আমার একটা কাজ করে দেবে বন্ধু? নিশ্চয়ই করব। তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কি করতে হবে বলো? আমার মাথাটি কেটে ফেলো। কি বললে বন্ধু? তাও কি হয় নাকি? তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার মাথা কেটে ফেলবো? সে কিছুতেই হতে পারে না, তা কখনোই সম্ভব নয় বন্ধু। তবে চললাম বন্ধু। যাওয়ার সময় বলে যাই, পথে কোনো মানুষ কিনো না, আর কোনো ঝর্ণার ধারে বসো না। এই কথা বলে দৌড়ে জঙ্গলে ঢুকে গেল। ছোট রাজকুমার খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল, বন্ধু বোধহয় রাগ করেছে, কিন্তু কি করি, এমন কাজ কি করে করি? আর শেষে কি ভেবে এমন অদ্ভুত কথা বলে গেল, কিছুই তো বোঝা গেল না। তারপরে ছোট রাজপুত্র, রাজকন্যা ও সোনার পাখি ও ঘোড়া নিয়ে এগিয়ে চলেছে। আজ মনটা আনন্দে ভরে আছে। পাখি, ঘোড়া আর রাজকন্যা, এই সব নিয়ে অবশেষে আমি রাজবাড়িতে ফিরছি। মা বাবা যে কত খুশি হবে। এরকম ভাবতে ভাবতে ছোট রাজকুমার সরাইখানার কাছাকাছি এসে উপস্থিত হলো। তারা সরাইয়ের কাছাকাছি পৌঁছলে গোলমাল শুনতে পায়। রাজার পেয়াদা দুজন লোককে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছে। চল হতভাগারা, তোদের জায়গা কয়েদখানায়। সব টাকা উড়িয়েছিস, এখন লোকের টাকা কেড়ে বেড়াস? ভারী দুষ্টু লোক তোরা। ছোট রাজপুত্র ভালো করে তাকিয়ে দেখে। আশ্চর্য, এ কি? এরা তো আমার দাদা। ওহে পেয়াদা, একটু থামুন। এই লোক দুটোকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? কেন? মহারাজের হুকুমে কয়েদখানায়। এরা বড্ড বদমাইশ। শুনুন, আমি আপনাদেরকে এর চেয়ে বেশি টাকা দেব। এই দুজনকে আমার কাছে বিক্রি করে দিন। ছোট রাজপুত্র থলি থেকে প্রচুর মুদ্রা বের করে পেয়াদাদের হাতে দেয়। বেশ, এদের নিয়ে আপনি যা খুশি করুন। চল রে। পেয়াদারা চলে যায়। দুই দাদা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। দাদা, তোমরা নিজেদের কি অবস্থা করেছো? যাকগে, এখন চলো, বাড়ি চলো। সব ভুলে গিয়ে আমরা নতুন করে শুরু করব আবার। হ্যাঁ চল ভাই।
চারজন অর্থাৎ ছোট রাজপুত্র, রাজকন্যা, বড় রাজপুত্র ও মেজ রাজপুত্র আবার যাত্রা শুরু করে। ছোট রাজপুত্র আনন্দের সাথে এগিয়ে চলে, কিন্তু দুই দাদা তার পিছনে ফিসফিস করে কথা বলতে থাকে। ছোট ভাইটা তো ভালোই বাহাদুরি দেখালো, আর আমাদেরও কিনে নিল। আর বলিস না, এ যদি বাবার কাছে গিয়ে সব কথা বলে দেয়, তাহলে আমরা মুখ দেখাবো কি করে? সবচেয়ে বড় কথা কি জানিস ভাই, ওই সোনার পাখি, দ্রুতগামী ঘোড়া আর ওই রাজকন্যা সবও একাই পেল। দেশে গিয়ে ও না জানি কতই না নাম করবে, আর আমরা কিচ্ছুই পাবো না। হিংসায় যেন শরীর জ্বলে যাচ্ছে রে ভাই। একটা তো কিছু কাজ করতেই হবে। চল, কিছু একটা ফোন দিয়ে আঁটি, কিন্তু কি করব? এইভাবে সবাই চলতে লাগলো। এদিকে ছোট রাজপুত্র ভুলেই গেল শিয়ালের কথা, যে শিয়াল বলেছিল কোনো মানুষ না কিনতে আর ঝর্ণার ধারে না বসতে। কিন্তু আগেই ছোট রাজপুত্র দুটি মানুষ কিনেছে। যাত্রাপথে একটি সুন্দর ঝর্ণা দেখতে পায়। ছোট রাজপুত্র ঘোড়া থেকে নামে। আহ, কি সুন্দর ঝর্ণার জল! অনেক কষ্ট করে এসেছি, এইবার একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার চলতে শুরু করব। রাজকন্যা, তোমরা এখানে একটু বসো, আমি একটু জল খেয়ে আসি। ছোট রাজপুত্র যেই একটি গাছের আড়াল হয়েছে, তখন দুই ভাই মিলে তাকে বেঁধে ফেলল। রাজকন্যা আতঙ্কিত হয়ে ওঠেন। মেজ রাজপুত্র হাঁপাতে হাঁপাতে বলল, কাজ শেষ, এবার চল, সব জিনিসপত্র নিয়ে চল। তারা তাড়াতাড়ি সোনার পাখি, সোনার ঘোড়া আর রাজকন্যাকে নিয়ে ঘোড়ায় চড়ে দেশ অভিমুখে দ্রুত রওনা দেয়। না, আপনারা কি করলেন? চুপ করো, এখন থেকে আমরাই তোমাদের মালিক। যদি মুখ খোলো তাহলে প্রাণে মেরে ফেলবো। পিতা, পিতাই দেখুন, আমরা সব জয় করে নিয়ে এসেছি। এই সেই অলৌকিক জিনিস, কত কাণ্ড কারখানা করে তবেই এইগুলো আমরা পেলাম। সে এক লম্বা গল্প। আমার ছেলেরা, তোমরা এত বীর, সত্যি আমি ধন্য। বাহ বাহ বাহ! এদিকে সোনার পাখি চুপ করে খাঁচার মধ্যে বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। সোনার ঘোড়াও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সেও কিছু খাচ্ছে না। রাজকন্যা এক পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। আমার রাজপুত্র, তোমার এই অত্যাচারের প্রতিশোধ একদিন হবেই। ছোট রাজকুমার ঝর্ণার ধারে অসহায়ভাবে পড়ে আছেন। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! হঠাৎ শিয়াল বন্ধু ছুটে এলো। আরে, এ কি অবস্থা তোমার বন্ধু? এইভাবে এখানে পড়ে আছো কেন? আর বলো না বন্ধু, আমার দুই দাদা আমাকে এইভাবে বেঁধে রেখে দিয়ে চলে গিয়েছে, আর রাজকন্যা, ঘোড়া, সোনার পাখি সব নিয়ে চলে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধু, তুমি আমাকে আগে খোলো। আহ, বাঁচালে বন্ধু, ধন্যবাদ বন্ধু। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বন্ধু, এখন এসব কথা নয়, শিগগিরই দেশে যাও। কিন্তু মনে রেখো, যতক্ষণ না রাজকন্যা তোমাকে চিনতে পারে ততক্ষণ কিন্তু নিজের পরিচয় দিও না, তাহলে তোমার বিপদ হবে। শিয়াল চলে গেল। ছোট রাজকুমার উঠে দাঁড়ালেন। তারপরে ভিখারির বেশ ধরলেন। ছোট রাজকুমার ভিখারির বেশে রাজবাড়িতে প্রবেশ করলেন। বাবা, বাবা, আমাকে কিছু ভিক্ষা দিন, অনেক দিন কিছু খাইনি। ভিখারির বেশে ছোট রাজকুমারকে দেখে রাজকন্যা মুখে হাসি ফুটল। সোনার পাখি গেয়ে উঠল, ঘোড়া নেচে উঠল। রাজকন্যা, আজ যে তুমি এত খুশি, তোমার খুশির কারণ কি? বাবা, আমাকে যারা এতদিন এখানে এনেছিল তারা চোর। আমি সত্যি সত্যি যার, তিনি আজ এখানে এসেছেন। কি বলছো? কই, কোনখানে তিনি? এখানে তো আমি কারুকে দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না বাবা? এই তো ভিখারির বেশে যিনি, ইনি আমার স্বামী। রাজকন্যা, তোমার কোথাও হয়তো ভুল হচ্ছে, এ তো একজন ভিখারি। না বাবা, আমার বাবা এনার হাতেই আমাকে দিয়েছিলেন, ইনিই আমার স্বামী। বাবা, আমাকে চিনতে পারলে না? এ কি, তুমি তুমি তো আমার ছোট ছেলে। তোমরা দুজনে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ছোট রাজকুমার রাজামশাইকে সবকিছু খুলে বললেন। সব শুনে রাজামশাই রেগে অস্থির হয়ে গেলেন। তখনই দুই রাজকুমারকে ডেকে পাঠালেন। তোমরা দুজনে আমার সঙ্গে এত বড় প্রতারণা করেছো?
তোমার ভাইকে এত কষ্ট দিয়েছো? যা বলেছে সব কথা মিথ্যা। আমি তোমাদেরকে এক্ষুনি বাবা বাবা শান্ত হন। ওদের আপনি শাস্তি দিতে গেলে আমারও কষ্ট হবে বাবা। না, এদেরকে আমি কোনো মতেই ক্ষমা করতে পারবো না। না বাবা, আপনি এদেরকে কিছু করবেন না। দয়া করে এদেরকে এই রাজপ্রাসাদে থাকতে দিন। ঠিক আছে, তোমার অনুরোধে এদেরকে আমি তাড়ালাম না, কিন্তু আমার রাজ সিংহাসনে এদের আর কোনো স্থান নেই। আজ থেকে এই রাজ্যের রাজা আমি তোমাকেই করলাম। তুমি হবে এই রাজ্যের নতুন রাজা। আপনার আদেশ শিরোধার্য বাবা। ছোট রাজকুমার এখন রাজা। তিনি বনে শিকার করতে গেছেন। সেখানে তিনি শিয়াল বন্ধুকে গাছতলায় কাঁদতে দেখলেন। বন্ধু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বন্ধু, তুমি যখন আমার এই কাজটি করলে না, তখন আর কে করবে বলো? কোন কাজের কথা বলছো বন্ধু? আমি কি কাজ করিনি তোমার? আমি আমি যে সেই ভয়ানক মনের কষ্টে দিন কাটাচ্ছি, যতদিন না পর্যন্ত আমার মাথা কাটা যাবে ততদিন পর্যন্ত আমি শান্তি পাবো না বন্ধু। এ কি বলছো তুমি? হ্যাঁ, এটাই একমাত্র পথ বন্ধু। বন্ধু, এটাই আমার মুক্তি। তুমি যদি সত্যি সুখী হও তাতে, তবে আমি রাজি আছি বন্ধু। এসো, বিদায় বন্ধু, তোমার ইচ্ছা আজ পূর্ণ হোক। যেই রাজা তরোয়াল দিয়ে শিয়ালের মাথা কাটলেন, অমনি শিয়াল টেয়াল সব মিলিয়ে গেল, আর সেখানে পরম সুন্দর এক রাজপুত্র উঠে দাঁড়ালেন। কি আশ্চর্য! এ কে 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 তুমি? বন্ধু, আমি তোমার সেই শিয়াল বন্ধু। তোমার এই রূপের রহস্য কি বন্ধু? আমি আসলে ভরতপুরের রাজার ছেলে আর তোমার রাজকন্যার ভাই। এক দুষ্টু ডাইনির অভিশাপে আমি শিয়াল হয়ে গিয়েছিলাম, আর তোমার হাতেই আমার মুক্তি ছিল। শুনে খুব খুশি হলাম বন্ধু। এখন কি করবে? এখন কি করব? এখন আমি চললাম বন্ধু। বাবার সঙ্গে দেখা করে আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। আর শোনো, আমার বোনকে অর্থাৎ তোমার রানীকে এই খবরটি দিও। নিশ্চয়ই দেব বন্ধু, নিশ্চয়ই দেব। এসো বন্ধু, আবার দেখা হবে। সোনার দেশের রাজপুত্র বিদায় নিলেন। রাজা হাসি মুখে বাড়ির পথে রওনা হলেন।